প্রেক্ষাপটে কি হয় যে আমরা এই যে আলোচনা সভাটা এই আলোচনা সভা যে আমরা নতুন বছরটা আমরা বরণ করতাম, পুরাতন দিনটা আমরা বিদায় জানাইয়া। তো এই যে সময়, এই সময়টা নতুন 2023 সাল গেছে অত্যন্ত জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দিনটা গেছে। বিভিন্ন ধরনের সমস্যা আছে, বেকারদের চাকরির সমস্যা, ছাত্ররা শিক্ষার সমস্যা, গরিব মেহনত মানুষের বিভিন্ন ধরনের সমস্যা। এইগুলো নিয়ে জাগরণ পত্রিকার পক্ষ থেকে আমরা কয়েকটা সংখ্যা বাহরছিলাম, কিন্তু এগুলো আমরা এমন আমরা বাবাটা আমরা চেষ্টা করিয়া। তো যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে নিজস্ব বক্তব্য রাখবা। আমরা যাতে নতুন বছর পদার্পণ করতাম পারি, নতুন একটা আশা নিয়ে করতাম পারি, পুরাতন দিনের কালিমা গুছিয়ে। তো আমরা এটা নিয়ে আমরা এখানে আলোচনা করার লাগে, এখানে তুলে ধরার লাগে প্রত্যেকের কাছে আমি অভিনন্দন জানাই। এইগুলো প্রকাশিত। আমার আরো বন্ধু আছে এখানে, তার নামটা কি হুসেন আহমেদ, সেও একটা পেপার এইভাবে উদ্বোধন করছে কিছুদিনের ভিতরে। সেই পেপারটাও বাইরে হবে। সেই পেপারটার নাম হলো দৈনিক খবর আমাদের। আমরা খুব খুশি, এটাতে একটা লেখনী দেওয়া আছে আমার। এবং আমরা তার ফাউন্ডেশনের সময়, বিল্ডিং ফাউন্ডেশনের সময় সব সময় তার সাথে সহযোগিতা আমরা করিয়া থাকি। আর আমরা এই সভাতে আমি শপথ করি বলতে পারি, রজত পালকে আমি সহযোগিতা করব সব সময়। এবং এই ধরনের একটা গণতান্ত্রিক, সঠিক গণতান্ত্রিক একটা পেপার বাইরে সঠিক কথাগুলো তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আমি খুব আনন্দিত যে আমার একজন সাংবাদিক বন্ধু, উনি যে লিখে যে আজকে পুরস্কৃত পাইছেন। বহু ধরনের পুরস্কার আছে, কিন্তু সেই দিকে যাইতেছি না। আজকে ভারতবর্ষের সঠিক জনগণের কথাগুলা তুলে ধরার জন্য এই সাংবাদিক বন্ধুকে আমি বলবো। এই আরেকজন সাংবাদিক আছে বন্ধু, হ্যাঁ, ওনাকে আমরা বিভিন্ন সময় পাই। উনিও খুব সুন্দরভাবে সঠিকভাবে তুলে ধরেন। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি ধন্যবাদ জানাইছি। বিভিন্ন সভা সমিতির যেগুলো সত্যি ঘটনাগুলো তুলে ধরেন সাহসের সাথে, এর জন্য সাহসের সাথে তোলার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আরো সাংবাদিক বন্ধুরা নিশ্চয় সাহায্য সহযোগিতা করবেন, আমি এই আশা রাখি। আর বিশেষ করে আমি এই অনুরোধ রাখি আশুবাবুকে, কারণ আশুবাবুই বেশি বেশি করে রজত পালকে সাহায্য করতে পারবেন। আর তার সাথে আমার সুনির্মল দাস, উনিও একটু সাহায্য করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন। যেহেতু লোকটা অসুস্থ, সে তাকে অ্যাডভান্স করার জন্য আমি আমার মন থেকে যতটুকু আমি পারি, যেভাবেই পারি, তাকে আমি সহযোগিতা করার জন্য আশ্বাস দিতেছি। এবং আমি সবাইকে বলতেছি, এই অসুস্থ লোকটাকে তার মনের আগ্রহকে তুলে দেওয়ার জন্য সবাই যেন আপনারা তাকে আগ্রহ দেন, উৎসাহিত করেন। এই ধরনের একটা পেপার, সাহিত্য পেপার বের হওয়া প্রয়োজন, নবজন্মের জাগরণ। এবং আজকে 12টার পর থেকে যে দিনটা আসবে, সেই দিন হবে 2024। সেই 24-এর দিনটা যেন আমাদের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন স্বাস্থ্যের দিকে সুস্থ থাকেন, এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করি। উপস্থিত আমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন গ্রাম থেকে, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার পক্ষ থেকে ধন্যবাদ আমি দিচ্ছি। আমরা যখন যে বৎসরের পর বৎসর অতিক্রান্ত, নতুন বৎসরের পর বৎসর, আর এইভাবে একটা বৎসর যায়, একটা বৎসর আগত হয়, আমাদের জীবনে নানান রূপে আগত হয়। আমরা চাইছি যে আগামী যে 2024 সাল ইংরেজি নববর্ষ আমাদের সামনে উপস্থিত হবে,
সেই নববর্ষ যাতে সুন্দর এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে আসে, সবার কথা কোয়ার অধিকার যাতে থাকে, সেই হিসাবে সবার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা যাতে সুনিশ্চিত হয়, এই বছরটা সেইভাবে আমরা আহ্বান করব। আর চাইছি যে আমাদের সমাজ এবং গত যে বৎসরটা গেছে, সেই বৎসরে আমাদের সমাজ, পৃথিবীর আমরা 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশের মধ্যে একটা মহাদেশে অবশ্য মানুষ নেই আর কি, 6টা মহাদেশে আছে বর্তমানে, কিন্তু বিভিন্ন মহাদেশে বিভিন্ন সমাজ, বিভিন্ন রাষ্ট্র আছে। আমরা একই রাষ্ট্রের অধিবাসী যাতে হই, আমরা পৃথিবী এখন একটি রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে আমরা একই রাষ্ট্রে পরিণত হয়ে গেছি। একই রাষ্ট্রের মানুষ যাতে আমরা একটা কান্ট্রি, এক একটা রাজ্যের মতো হয়ে গেছে। আমরা বিশ্বের সবাই যাতে সুখে সমৃদ্ধ যাতে গড়ে উঠে, তার শুভকামনা জানাচ্ছি। আর জানাচ্ছি যে এই যে নতুন বৎসর আসছে, সেই বৎসরে যাতে পৃথিবীর প্রত্যেক দেশে বসবাসকারী মানুষ যাতে সুন্দরভাবে চলে, এবং আমরা তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই 5টা নিড, মৌলিক নিড, বেসিক জিনিস। এরপরে অন্যান্য কিছু আছে, প্রসাধনীয় অনেক কিছু আছে, কিন্তু এই নিডসগুলোর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা 2টা নিডস। এবং গণতন্ত্র এটাও একটা, অর্থনীতি এবং রাজনীতি, এই 4টা দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 4টা দিকের মধ্যে যেমন শিক্ষা এবং স্বাস্থ্য যদি আমরা ব্যাহত হয়, তে আমরা সমাজ জীবন, আমরা পৃথিবীর সমাজ জীবন, সমাজে যে কোনো ভাষার মানুষ থাকতে পারি, আমরা যে কোনো খ্রিস্টির মানুষ থাকতে পারি, যে কোনো ধর্মের মানুষ থাকতে পারি, যে কোনো খাদ্যের মানুষ থাকতে পারি, যে কোনো বিচিত্র মানুষ থাকতে পারি। আমরা বিচিত্র ধর্ম হতে পারে, বিচিত্র আমরা খাদ্য হতে পারে, বিচিত্র আমাদের কৃষ্টি হতে পারে, বিচিত্র আমাদের সংস্কৃতি হতে পারে, কিন্তু পণ্য যেগুলা মানুষের প্রয়োজনে লাগে প্রত্যেক রাষ্ট্রের, এই পণ্যগুলা উৎপাদনের সঙ্গে সবাই যুক্ত। আমরা অধিবাসী, পৃথিবীর অধিবাসী, প্রত্যেক রাষ্ট্রের অধিবাসী আমরা যুক্ত। কিন্তু এই পণ্যগুলা দিয়ে আমরা সমাজের চাহিদা মিটাই, আমাদের চাহিদা মিটাই, প্রত্যেক মানুষের ছাত্রছাত্রীদের চাহিদা মিটাই, সাহিত্যের চাহিদা মিটাই। গতিকে এই চাহিদা মিটাতে গেলে আমরা শ্রম প্রয়োগ করতে হয়। এই শ্রম প্রয়োগ না হলে পরে আমরা পণ্য উৎপাদন করতে পারি না। গতিকে শ্রমজীবী মানুষ, অর্থাৎ আমরা অফিসে কাজ করতে পারি, আমরা রেলেও কাজ করতে পারি, আমরা বিমানেও কাজ করতে পারি, আমরা জাহাজ বন্দর কাজ করতে পারি, আমরা অফিস আদালতে বা কিংবা শিক্ষালয়ে, বিদ্যানিকেতনে কাজ করতে পারি, আমাদের কৃষক সমাজও আছে, কৃষিকাজও করতে পারি, কিন্তু মৎস্য উৎপাদনও করতে পারি, কিংবা পশুপালন উৎপাদন করতে পারি। সবও আমরা মানুষের প্রয়োজনে লাগে। আমি সংক্ষিপ্ত করে বলছি, আমি বেশি সময় দেব না। আরো অন্যান্য বক্তা আছেন, তারা বলবেন, অনেক মূল্যবান কথা তাদের মুখ থেকে আমরা শুনতে পারবো। গতিকে আমি কম সময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করার আমি উপলব্ধি করছি যে সময়টা কমিয়ে আনার জন্য। গতিকে আমি বেশি সময় নিচ্ছি না, যাতে এই শিক্ষা ব্যবস্থা, যাতে শিক্ষা থেকে আমরা কি পাই, আমরা জ্ঞান পাই। জ্ঞানটাই হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে শিব, আমরা সব শিব, সবে এই ভারত পৃথিবীর অধিবাসী সবাই শিব, যে কোনো ধর্ম হতে পারে, তারা কিন্তু শিব সবচেয়ে সুন্দর। গতিকে আমরা সুন্দরভাবে যাতে বসবাস করতে পারি, আমরা বন্টন ব্যবস্থা যাতে সুষ্ঠু এবং সুচারুরূপে হয়, প্রত্যেক যাতে বন্টন ব্যবস্থা থেকে ব্যাহত না হয়, বঞ্চিত না হয়, তার যাতে আগামী বছর যাতে আমরা এই পরিকল্পনা থাকে প্রত্যেক রাষ্ট্রের। কিন্তু হায়না বলতে পশুদের মধ্যে ব্যাঘ্র জাতীয় একটা প্রজাতির প্রাণী আছে, যারা পৃথিবীর সমস্ত কিছু সম্পদ লুণ্ঠন করতে চায়, লুণ্ঠন করে নিজের সম্পদ বাড়াতে চায়। আমরা তাদের লুণ্ঠন ব্যবস্থার বিরুদ্ধে গণতন্ত্রের সেখানেই প্রয়োজন। আমরা প্রতিবাদ করতে পারি সবাই মিলে,
এবং রাস্তায় নেমে প্রতিবাদ করতে। ঠিক আমাদের খুবই প্রিয় আশুতোষ দাস মহাশয় এবং উপস্থিত আজকের বিশেষ করে উদ্যোক্তা আমার বন্ধু শ্রী রজত পাল, যে জাগরণ প্রকাশ করেছিল একটি সাময়িক পত্রিকা, কতই সাময়িকী, কিন্তু সেটা চলেনি, 3-4টা সংখ্যা বেরিয়েছিল। আমরা ইতিহাস অনেক আমার মনে হয় আবারও বের করা যেতে পারে। আমরা যদি সবাই উদ্যোগ নিই এই জাগরণকে আবার জাগরিত করা সম্ভব। কারণ আজকাল পত্রিকা বের করা সেরকম অসুবিধা, আগে একটু অসুবিধা ছিল, এখন কম্পিউটার দোকানে বসে সেটিং করলেই একটা পত্রিকা বের করা যায়। উপস্থিত আমার সুনির্মল দাস সহ উপস্থিত বিভিন্ন আমার বন্ধুবর মিঠুলাল চৌধুরী উপস্থিত, আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার ভাইয়েরা, আজকে খুবই মানে আমাদের আনন্দের দিনে আমরা নতুন বছরকে বরণ করতে যাব রাত 12টার পর থেকে। আমরা যতই বাঙালি হই, ইংরেজি সব সনের সাথে আমাদের কিন্তু সবচেয়ে বেশি আমাদের যোগাযোগ রাখতে হয় এবং এসব আমাদের জীবনও চলে। কিন্তু আমরা কি করি, উনি আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের বছরের পর বছর জীবনে পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেক বছরই এরকম একটা দিন পালন করি। একজন বলেছিলেন যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি সময়। আমরা কি ভাবি, আমরা এখন তো 1টা বাজে, আমরা ভাববো রাত্রে 12টা অনেক সময়, কিন্তু আপনি দেখবেন নিমিষের মধ্যে সময় চলে যাবে। যে মানুষ জীবনের সময়ের দাম দিতে জানে তার জীবনটাও কিন্তু খুব ডিসিপ্লিন হয় এবং সুন্দরভাবে, যে সময়কে টাইম ম্যানেজমেন্ট, আমার মানে এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দেখেছি জীবনে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যদি টাইম ম্যানেজমেন্ট জীবনে আমরা না শিখতে পারি তাহলে আমাদের জীবনে সঠিক জায়গায় গিয়ে পৌঁছানোটা আমাদের সম্ভব নয়। আপনারা দেখবেন এখানে কোনো রাজনীতি কোনো মানুষটা, তোমার একটা কথা বলছি যে রাজনীতিতে আপনারা দেখবেন ঠিক সময়ে যখন যে দরকার তখনই গিয়ে ওই জায়গাটায় আঘাত করা হয়, যাতে পাবলিকের মনটা ঠিক ওই সময় ডাইভার্ট করা সম্ভব হয়। আপনাদের ওই যে টাইম ম্যানেজমেন্ট, আজকে এই মুহূর্তে আমি যদি একটা ইস্যু নিয়ে গেলাম, সেই ইস্যুটা প্রাসঙ্গিক নয়, তখন ঠিক এটা অপ্রাসঙ্গিক হয়ে গেল এবং সময়ের কোনো দাম থাকলো না। ঠিক সময় যেমন এখন রাম মন্দির নিয়ে খুব চলছে দেশে, এখন যদি আমি ওই রাম সম্বন্ধে অনেক কথা বলি, আপনি দেখবেন জনগণকে আপনি জড়ো করতে পারবেন। আমি যদি এখানে দাঁড়িয়ে রাম মন্দির নিয়ে বলা শুরু করি, আপনার হয়তো কয়েক হাজার লোক জড়ো হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন বলি যে ধানের মরশুম কিরকম, এখন ধানের ইয়ে করা হচ্ছে, এইসব কথা শুনলে আসবে না। যখন যে সময় তখনই করতে হয়। আপনারা জানেন যে একটা কথা আছে ইংরেজিতে, আইজ আর বিগার দেন স্টমাক। আমরা আপনারা দেখবেন যখনই আমাদের খাওয়ার সময় আসে আমরা চক বলে এটা খাবো, কিন্তু আপনি দেখবেন যখন বাফারিং খাওয়া হয় না, যে একসঙ্গে ঘুরে অনেকে খায়, অনেক তরকারি রাখা থাকে, পাঁপড়, ডাল, সবজি সব রাখা থাকে, আমরা কি করি, আমরা কিন্তু সবাই বাস্তব জীবনে কমই খাই, হয়তো এত আইটেম বাড়িতে আমরা খাই না, কিন্তু আপনারা দেখবেন যে যখনই কেউ থালা নিচ্ছে তখন এত আইটেম নিচ্ছে যেটা মনে ধরুন 70% ফেলে দিতে হচ্ছে। এই যে কথাটা আইজ আর বিগার দেন স্টমাক, আমাদের চক বলে আমরা খাবো কিন্তু আমরা আলটিমেটলি খেতে পারি না। ঠিক এরকমই প্রত্যেকটা মানুষই চোখের জন্যই লোভে পড়ে। আপনি দেখবেন এই যে চুর, যারা চুরি বিদ্যা শিখে তাদের তো লোভের জন্যই চুরি করতে হয়, তাদের অন্যের যখন উন্নতি দেখে তখন তার নিজের হিংসা হয়, তখন তার চক বলে। কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে মানুষ, ভারতবর্ষের মানুষকে আমি মানে মানুষের প্রতি সম্মান রেখেই বলছি, কোনোদিন সন্তুষ্ট করা সম্ভব নয়। প্রতিটি ক্ষেত্রেই দেখবেন ভারতবর্ষের মানুষ একটু লোভী, আমিও লোভী, সবাই লোভী, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা প্রায় 150 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এখানে পত্রিকা এসছে 140 কোটি, আসলে 140 কোটি নয় ভারতবর্ষের জনসংখ্যা, অফিসিয়ালি এখন 143 কোটির মতো আছে, কিন্তু ধরে নিন 150 কোটি মানুষ আছে। পৃথিবীর পপুলেশন আজকে রাতে 12টার পর থেকে হয়ে যাবে 800 কোটি। চিন্তা করুন, 800 কোটির মধ্যে, এত বড় পৃথিবী, 800 কোটির মধ্যে আমাদের ভারতবর্ষের জনগণ প্রায় 150 কোটির মধ্যে। তো আমাদের 150 কোটির মধ্যে কোয়ালিটি মানুষ কতজন আছে সেটাই সবচেয়ে বড় কথা। একটা হিসাবে দেখা গিয়েছিল যে পৃথিবীর বিদেশের যদি 10 জন মানুষ সমান আমাদের 100 জন মানুষ, পৃথিবীর 1 জন সমান আমাদের 10 জন মানুষ। চিন্তা করুন আমরা কোথায় আছি। আমাদের কিছু নয়, আমাদের একটু চোখ কান খোলা রাখা সবচেয়ে জরুরি। আমরা কি করি, আমরা যে কোনো মানুষের কথায়, ভারতবর্ষের মানুষ খুব ইমোশনাল হয়, খুব আবেগপ্রবণ। আজকে আমি যদি একটা কথা বলি মানুষ বিশ্বাস করবে, একজন রাজনৈতিক নেতা হোক, একজন ধর্মীয় গুরু হোক, যেই হোক, যার কথা বলবেন সঙ্গে সঙ্গে মানুষ বিশ্বাস করবে। কিন্তু সব তো সমান নয়। একজন ধর্মগুরুর কথা বলছি, উনি খুব গরিব ছিলেন, ওনার বাবা মুড়ি বিক্রি করতেন, মুড়ি বিক্রি করে পরিবার চালাতেন। ওনার ছেলে সেই সময় আজকে থেকে প্রায় 100 বছর আগে সে কোনো মেডিকেল কলেজে একটা মেডিকেল পড়ার সুযোগ পেয়ে গেল। মেডিকেল কলেজে পড়া তো একটু ব্যয়সাপেক্ষ ব্যাপার, এখন যদিও সরকার এত ব্যয়সাপেক্ষ নয়,
তখন কি হলো, খুব কষ্ট করে উনি পড়াশোনা করলেন, করার পর উনি MBBS ডিগ্রি নিয়ে এলেন, ডাক্তারি চিকিৎসা আছে ডিগ্রি নিয়ে এলেন। আসার পর উনি যখন মানুষকে চিকিৎসা করতে যাচ্ছেন তখন দেখলেন যে মানুষের শারীরিক চিকিৎসার এত বেশি দরকার নেই, দরকার হচ্ছে মানসিক চিকিৎসা করা। মানে আমার শরীরের যতটুকু দরকার ততটুকু হচ্ছে মেন্টাল মেকআপের দরকার। উনি কি করলেন, উনি ভালো ভালো কথা বলা শুরু করলেন, যে মানুষকে তো মাথা ঠিক করা সম্ভব নয় ঔষধ দিয়ে, উনি ভালো কথা বলা শুরু করলেন। সেই ভালো কথা বলার মাধ্যমে মানুষকে তার সঠিক পথ দেখাতে শুরু করলেন। সেই থেকে মানুষ ওনার পিছনে দৌড়াতে শুরু করলো এবং উনি একজন বিশাল ধর্মগুরু হয়ে গেলেন। এখন হয়তো ওনার কোটি ওনার ফলোয়ার রয়েছে। এই যাই বললাম যে আমাদের মানসিকতার সবচেয়ে আগে ঠিক করা দরকার। এই চকটাই কিন্তু আমাদের শত্রু। এই চকে আমরা দেখি, আমরা লোভ জাগে, আমরা হিংসা করি মানুষকে এবং আমরা নিজেরা এগিয়ে যেতে পারি না এবং আমাদের নিজেদের বিচার শক্তিটা হারিয়ে ফেলি। আমি আশা করবো 2024 আসছে নতুন বছর হিসাবে আমাদের সবার যদি বিচার শক্তিটা ঠিক করতে পারি তাহলে দেশেরও মঙ্গল, সমাজের মঙ্গল, পরিবারের মঙ্গল। আর এই দেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের যে মহিলা ও নারী শক্তি, সেই নারী শক্তিকে সঠিক পথে কিন্তু এগিয়ে নেওয়া হচ্ছে না। আমাদের মায়েদের, নারী মাত্রই মা, সে আজকে ছোট কিন্তু কালকে সে মা হবেই। সেই নারী শক্তিকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করতে পারি, সঠিক রাস্তা দেখাতে না পারি, তাহলে কিন্তু আমাদের পরিবার বলুন, সমাজ বলুন আর দেশ বলুন উন্নতি কখনো সম্ভব নয়। আপনারা তো সেই অর্জুনের কথা জানেন। অর্জুনের স্ত্রী সুভদ্রা অর্জুনকে একজন বলছিলেন যে আপনি যদি ভালো কথা বলেন এবং সব কিছু শিখিয়ে দেন তখনই তার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান শিখে নেবে। তো অভিমন্যু ছোট গর্ভে আছে, তো বলছিলেন যে চক্রব্যূহের গল্পটা বলছিলেন, চক্রব্যূহের গল্পটা পুরো বললেন, কিন্তু চক্রব্যূহে কি করে ঢুকতে হয় সবকিছু বললেন। কিন্তু বেরিয়ে আসার সময় সুভদ্রা গেল, ঘুম পেয়ে গেল, উনি ঘুমিয়ে পড়লেন, তারা শোনা হলো না, কিন্তু অর্জুন বলেই গেছিলেন। তারপর আপনারা জানেন, সে তো মহাকাব্যে লেখাই আছে যে চক্রব্যূহতে ঢুকতে পারলো কিন্তু অভিমন্যু আর চক্রব্যূহ থেকে বেরোতে পারলো না। সেটা কি জন্য? ওর মায়ের দোষে। মা তখন ঘুমিয়ে পড়লেন, উনি ভাবলেন না যে আমার জায়গা থেকে শিক্ষা নিতে হবে। এটাই বললাম যে আমাদের মানসিক উন্নতি খুব জরুরি এবং মানসিক উন্নতি তখনই সম্ভব যখন আমরা মায়েদের সঠিকভাবে আমরা গড়ে তুলব এবং মায়ের কাছ থেকে একটা পরিবার সুন্দর হয়, একটা সমাজ সুন্দর হয়, একটা দেশ সুন্দর হয়। আপনারা জানেন ধর্ম দিয়ে মানুষের জীবন উন্নত হয় না। হ্যাঁ, ধর্ম আমাদের, ধর্ম মানে কি? ধর্ম তো আমাদের কাজ। আমরা যদি ধর্ম শব্দটাকে যদি উল্টোভাবে সংজ্ঞা দিই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। ধর্ম হচ্ছে আমাদের কাজ। এই যে রজতপাল আজকে একটা কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, সেটাও তো একটা ধর্ম। কিন্তু আমরা কি করি, ধর্মকে সাধারণ মানুষ যারা যারা আমরা মানে দূরদৃষ্টি নেই, যারা আমরা সাধারণ সাময়িক লাভের জন্য চিন্তা করি, তার কিন্তু ধর্মকে আমরা এইসব এই আচার রিলিজিয়ন হিসেবে আমরা মেনে নিই। কিন্তু ধর্ম শব্দের অর্থ কিন্তু ধর্ম ভগবানকে পূজা করা নয়, কোনো ভগবানে বিশ্বাস রাখা নয়। ধর্ম হচ্ছে আমার নিজের কাজ, আমার যে দায়িত্ব, আমার দায়িত্বের জন্যই আমার জন্ম। আমার প্রথম হচ্ছে দায়িত্ব হচ্ছে পরিবার, আমার পরিবারকে আগে দেখতে হবে, এটা আমার ধর্ম। আমি যদি পরিবার থেকে দেখা থেকে আমি বিচ্যুত হয়ে যাই তাহলে কিন্তু আমার সেই ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলাম। একজন যদি এখন একজন ধর্মীয় বেশ নিয়ে শুধু ভগবান ভগবান করে, সে কিন্তু ধার্মিক নয়। ধার্মিক সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি সে দায়িত্ব পালন করেছে, তার নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছে এবং মানুষকে সাহায্য করেছে। কেউ দেখবেন যে ঠাকুর করে যায় না, কিন্তু মানুষকে সেবা করে এবং মানুষের কল্যাণের কাজে আসে, সেই হচ্ছে প্রকৃত মানুষ এবং সে হলো প্রকৃত ধার্মিক এবং সেই প্রকৃত ধর্ম পালন করছে। রামপ্রসাদের রবীন্দ্রসঙ্গীতে সমাসঙ্গীতে লেখা আছে যে এই সংসার ছেড়ে যেতে পারি না, কারণ সংসার ধর্ম ছেড়ে যেতে পারি না কারণ আমার পরিবার রয়েছে, তাই তো আমি চলে যেতাম অন্যথায়, সে আমি ধর্ম বিচ্ছুত হব। তাই আজকের এত সুন্দর দিনে সবাইকে শুভেচ্ছা এবং আমি আশা করবো আমাদের সুবুদ্ধি হবে আগামী 2024-এ যাতে আমরা ভালো চিন্তা করতে পারি, দেশের চিন্তা করতে পারি। শুধু দেশের এক সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করলে হবে না, একটা ইস্যু হলে চলবে না। আমাদের দেশে মাল্টিপল ইস্যু রয়েছে, বিভিন্ন সংস্কৃতি রয়েছে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে এবং তখনই সমাজটা সুন্দর হবে। এবং আমি আশা করবো 2024-এ একটা সুন্দর আমরা দেশ দিকে এগিয়ে যাব, এই আশা নিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। এটা হচ্ছে ভারতবর্ষের, আমাকে যে সংস্থা থেকে পুরস্কার দিয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের 5টি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে, এখানে আছে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ন্যাশনাল ভিজিলেন্স কমিশন, তারপর আরো অনেকটা 5টা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে একটা চ্যারিটি ফাউন্ডেশন।
ওরা কি করে দেশের 15টা সেক্টরে, হেলথ সেক্টর আছে, আপনার এনভায়রনমেন্ট, সব সেক্টরে জার্নালিজম, লিটারেচার সব মিলিয়ে ওরা বিভিন্ন ধরনের নামে পুরস্কার, বিভিন্ন বড় বিজ্ঞ মানুষের নামে, যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম একজন বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট সমাজসেবী, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন, ওনার নামে আমাকে যেটা দিয়েছে ওনার নামে দিয়েছে। তো আমার যে কাজগুলো আমি তো অনেক ন্যাশনাল লেভেলে লিখি, এগুলো এখানে বরাকপুর থেকে অনেক সময় এসে পৌঁছায় না। যেমন দি টেলিগ্রাফ পত্রিকায় আমার লেখা অনেক সময় একটু বিদেশেও যায়। তো আমি পার্টিকুলারলি এইসব এই কাগজে আমার লেখা বেরোয় ক্লাইমেট চেঞ্জ নিয়ে, পরিবেশ নিয়ে। এইসব নিয়ে কি হয়, যখন দেশে যে আমাদের ক্লাইমেট সামিট হয় একটা রাষ্ট্রীয় লেভেলে, প্রত্যেক রাজ্য থেকে যায়, রিজন থেকে যায়, সামিট যায়। আমি এখানে 2বার অ্যাটেন্ড করেছি দিল্লিতে, এবার আমি রাজস্থানে অ্যাটেন্ড করবো আপনার ফেব্রুয়ারি 28 থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত হবে ক্লাইমেট চেঞ্জের উপর সামিট। সেটা ভারতের প্রধানমন্ত্রী নিয়ে যান ইন্টারন্যাশনাল, একবার রিও ডি জেনেরিওতে হয়েছিল, এরপরে প্যারিসে হয়েছে, কোপেনহেগেনে হয়েছে, এবার আমি সিওলে মনে হচ্ছে, আমি ঠিক এখনো জানি না কোথায় হবে। এখানে এই যে রেজলিউশনগুলো নিয়ে যাওয়া হয়, আমি 2015-তে গেছিলাম, তখন এই যে জুম কাল্টিভেশন দিয়ে, জুম কাল্টিভেশনের মাধ্যমে আমাদের সমস্যা আছে। জুম কাল্টিভেশনের যে ধুয়ো ওড়ে আমাদের লাংসে অনেক প্রবলেম হয়, পরিবেশ দূষণ হয়। তো কিভাবে পরিবেশ দূষণ না করে অর্গানিক ওয়েতে জুম কাল্টিভেশন করা হয়, নর্থ ইস্ট থেকে এইগুলো আমি সাজেশন দিয়ে গেছিলাম। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট আমাকে একটা ফেলোশিপ দিয়েছিল। তো ওইসব কাজে স্বীকৃতি স্বরূপই এই আমার যে ডক্টর এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো আপনাদের সবার আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছা, যাতে আগামীতে আরো অনেক কাজ করতে পারি। আমার অনেক কাজ করার অনেক ইয়ে রয়েছে, যেমন আমি একটা মানে কাজ করার অনেক ইচ্ছে রয়েছে। আমার রজত পাল আমাকে খুব সাহায্য করে সবসময়, উৎসাহ নেয়, ওনার কাছ থেকে সব ইয়েও পাই। শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ায় এখন, মানে আগের মতো নেই। কিন্তু রজত পালের মধ্যেও কিন্তু অনেক পোটেনশিয়ালিটি আছে, অনেক ইনোভেটিভ কাজকর্ম আছে। সঠিক মানে গাইড পেলে ও কিন্তু সাংঘাতিক একজন মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। তো আমি আবার সবাইকে শুভেচ্ছা জানাই, বক্তব্য শেষ করছি। এবং আমার সম্মানিত আমি শুভ হয় নাই, আর অত বড় মশাও না। তবে আমি জাগরণ পত্রিকা সম্পর্কে বলবো যে আমরা দেখছি অনেক পত্রিকা বাইর 2 দিন 4 দিন 2 মাস 5 মাস পরে বন্ধ হয়ে যায়। এখানে ওটা নিরপেক্ষভাবে যদি জাগরণ পত্রিকাটা চলে, আমরা খাদ্য সহায়তা করবো এবং করিয়া আমরা গ্রাহক বানাইব। আমরা যদি মাসিক করবা না দৈনিক করবা, দৈনিক হওয়ার কথাও না, সাপ্তাহিক না মাসিক এটা সম্পর্কে অত কিছু জানি না। যদি সাপ্তাহিক করবেন যাও আমরা গ্রাহক হইব, আর মাসিক হইলেও আমরা গ্রাহক হইব। আমি এখন মহোদয় এবং সাংবাদিক রজত পাল মহাশয়ের আমন্ত্রণে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। উনি একটি পত্রিকা আরম্ভ করেছেন এবং 2024 সালের নূতন নববর্ষ উপলক্ষে যে মিটিংয়ের আয়োজন করেছেন সেটা সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন হোক এবং তার উদ্দেশ্য সফল হোক, এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করব। প্রথমে আমার সবাইকে নমস্কার। আমি তো আইতে আমার একটু দেরি হয়েছি, ঘর থেকে বার হইতাম এই সময় আমার পরিবারে 8টা মতো আমি গাড়ি ছাড়িয়ে আমার একটু কষ্ট হলো। লগে লগে ডাক্তারে ফোন করছি, কথা করতে আমার একটু দেরি হয়েছে। তবে যাই হোক, জানি না এখানে কে কে বা এই যে বক্তব্য রাখছেন তারাও চিনলাম না, কারণ আমি মিটিংয়ে প্রথমে আসতে পারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি বেশি কিছু বলবো না। আমি এই যে 2024-এ নতুন বর্ষে স্বাগতম জানাই। সদ্য সভাপতি উপস্থিত গুণীজন, আজকের যারা সাংবাদিক, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে জাগরণ পত্রিকা এই ম্যাগাজিনের পক্ষ থেকে রজত পাল যে নতুন বৎসরের বরণ
করার জন্য এই বছরের শেষ দিনে এই একটা প্রভাব দেখেছেন। তাই তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ এই বছর চলে গেল, আমরা এরপর বছরের পর বছর চলে গেছে, আমরা অতীত পেরিয়ে গিয়ে ভবিষ্যতের দিকে এগুচ্ছি। রাত্র 12টার পরে নতুন বছর শুরু হবে 2024। বিগত দিনে আমাদের অনেক কিছু আশা ভরসা ছিল, অনেকাংশ তাহা পূরণ হয়নি। সেই আশা ভরসার অনেক গ্লানি এবং যে অতীতের সফলতা ব্যর্থতা, এটার বিচার করে আগামী দিনে আমরা যাতে ভালো দিকে এগুতে পারি সেই প্রত্যাশা রাখছি। জাগরণ পত্রিকা শুরু হয়েছিল কিন্তু আর্থিক অনটনে বা কিন্তু বিভিন্ন কারণে হয়তো সাময়িক বন্ধ হয়েছে। এ ধরনের লিটল ম্যাগাজিন বা সাপ্তাহিক পত্রিকার প্রয়োজন রয়েছে সমাজের বিভিন্ন স্তরে, যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের দেশে বিগত দিনে অনেক ঘটনা ঘটেছে, অনেক বিশ্বজুড়ে অনেক ঘটনা ঘটেছে। ইউক্রেনের যুদ্ধ, বর্তমানে গাজা চলছে, ইসরায়েলি আগ্রাসনবাদীদের আক্রমণ, হামাস যে একটা সংস্থা, তাদেরকে ওরা সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে, তারা প্রতিরোধ করছে। রাজনৈতিক বিশ্লেষণ আমরা করছি না, কিন্তু সাম্রাজ্যবাদের মদতে পৃথিবীর দেশে দেশে যে আজকে চক্রান্ত করে চলছে, সেই বোমা বিস্ফোরণ, গণহত্যার যজ্ঞ চলছে, তা যে প্রতিরোধ করা দরকার, জনজাগরণের দরকার। দেশে দেশে মানুষের মধ্যে এই যে সাম্রাজ্যবাদের আক্রোশন যাতে বন্ধ হয়। বিশ্বজুড়া বিভিন্ন জায়গায় সংকট চলছে, আমাদের দেশও অনেক সংকট আছে। অনেক ঘাত প্রতিঘাতের ভিত্তি দিয়ে আমরা এগোচ্ছি। আমাদেরকে বর্তমান শাসক শ্রেণী বিগত দিনে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, তা কার্যকরী তারা করেননি। এবং মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াশীল ভাবধারা প্রচার তারা করে যাচ্ছেন, সেই ভাবধারা পশ্চাৎপদ চিন্তাধারার বিরুদ্ধে প্রগতিমূলক চিন্তাধারার উন্মেষ ঘটানোর জন্য এইসব বড় পত্রিকাগুলি তারা বিক্রি খেয়ে যায়। তাদের শাসক গোষ্ঠীর তোয়াজি তারা মত্ত থাকে, টাকা পয়সার প্রলোভনে পড়ে। কিন্তু এই ছোট ছোট মিডিয়া, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রেস মিডিয়া হোক, মানুষের মধ্যে অনেক ইতিবাচক কথা পৌঁছে দিতে পারে। মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, তার যে অধিকার আদায়ের যে পদক্ষেপ নেওয়া দরকার, সংগ্রাম করা দরকার, শাসক শ্রেণীর বা অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করা। এই যে আমার আলী রাজা সাহেব বললেন যে অনেক কিছু সমাজে চলছে, ঘাত প্রতিঘাত, মানুষের মৌলিক অধিকারের উপর আক্রমণ চলছে, সাংবাদিকদের উপর আক্রমণ চলছে, সেটা বন্ধ হওয়া দরকার। সে বন্ধ করতে হলে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আজকের শুভ দিনের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন প্রয়াত বন্ধু আমার রজত পাল সর, আমরা একসঙ্গে সাথী। আর এখানে উপস্থিত আমাদের আনন্দ, আমরা একসঙ্গে অনেকদিন, যদি আমার সঙ্গে নয় রজত পালের সঙ্গে তারা একসাথে কাজ করেছে। আমি সবাই আমি অভিনন্দন জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আজকে 2023 বিদায়, 24-এর আগমনের শুভেচ্ছা।
এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে এই যে 2023-এ আমরা যেটা দেখলাম, গাত প্রতিঘাত এবং আনন্দ মধ্যে দিয়ে আমরা প্রতিহিত করেছি। সে হাইলাকান্দিতে হাইলাকান্দি এই যে 2023-এ যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা জানেন রেলের মানুষ দুইটা সরকার প্রাণ মনাকাতে ইয়ে হয়েছে। আর শুভকাল হয়েছে আমরা কলেজের এইখানে যে প্রায়ত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যে মূর্তি স্থাপন হয়েছে, এবং দেশের যে হাইলাকান্দির বিশেষ করে যে অবস্থাটা, আমরা যে পানীয় জল, বিদ্যুতের ব্যাপারটা, এবং হাইলাকান্দি শহরের যে নালা নর্দমা, এগুলি যে কাজ হচ্ছে না, এই যে ব্যাপারটা নতুন বোর্ড, আশা করি আমরা এই নতুন বোর্ডে আমরা এই সমাধানগুলো করবেন শহরের, এবং আগামী দিনে এই কাজগুলো করার লাগে আমি অনুরোধ জানাচ্ছি। এই অন্যদিকে দেখতে গেলে যে আজকের দিনে ভারতবর্ষের, আপনার শুনলে অবাক হয়ে যাবেন, 33 টাকা ডেলি, 33 টাকা হাজিরা আজকে এই যে মহিলারা স্কুলে রান্না করেন, মাত্র 33 টাকা হাজিরা। এটা তো ভারতবর্ষের সভ্যতা আমার মনে হয় না সভ্য জগতে এই জিনিসটা মানিয়ে নেওয়া যায়। আমি আশা করবো আগামী দিনে, আগামী বছর এই যে ব্যাপারগুলো আছে, আজকে আপনার যারা আশাকর্মী, অঙ্গনারী এবং বিভিন্ন স্তরে যারা কাজ করেন, এবং এগুলির মধ্যে আমার একটু বলেছেন যে নারী শক্তি, সেই নারী শক্তি কিন্তু কাজ করে প্রায় 97% মহিলারা কাজ করেন। এই যে নারী শক্তিটা আমরা ব্যবহার করি, অথচ তাদের যে মূল্য দেওয়া, আমার ভারতবর্ষ সে মূল্যটা বোধ দিচ্ছে না। এটা একবারে নজিরবিহীন। আমি আশা করি আগামী এই যে শুভ নববর্ষ যেটা 24 আসবে, সে 24-এ যে কোনো সরকারি হোক ভারতবর্ষ, তার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন এবং তাহাদের ন্যায্য মূল্য দেওয়ার চিন্তাধারা নেবেন। আর বিশেষ আমার বলার নেই, আপনারা বলেছেন এটা সহায়তা প্রচুর বক্তব্য রেখেছেন, এবং কিছু বলতে হয়। পুরনো বছর চলে যাচ্ছে বা চলে 2023, অনেক ঝড় ঝাপটা, উত্থান পতনের ভেতর দিয়ে আমরা 2023 কাটিয়ে এসেছি। নতুন বছর আসছে, এই নতুন বছরের নতুন বার্তা জাগরণ বেরোচ্ছে। জাগরণ যে বের করতে যাচ্ছে বা আমরা তার সঙ্গে সুরিত, তাদের আস্থি বিশ্বাসী রজত পাল অত্যন্ত আন্তরিক, অত্যন্ত বিনয়ী একজন যুবক। তার এই উদ্যমকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি কোনো ছোট কাজ ছোট হয় না। বৃষ্টি বিন্দু যেমন সমুদ্রের আহ্বান করে, এই জাগরণও একটা বড় কাগজ হতে পারে। কারণ আমরা দেখেছি নজরুলের বিখ্যাত যে কবিতা, বিদ্রোহী কবিতা, একটা লিফের মতো একটা ছোট একটা কাগজে বেরিয়েছিল, এটা আলোড়ন সৃষ্টি করেছিল। যেহেতু আমি দেখেছি রজত পাল অত্যন্ত আন্তরিক, সবার সঙ্গে মিলেমিশে আছে, আমি আশা রাখি 2024-এ জাগরণ যে লিটল ম্যাগাজিন ছিল এটা বিশেষ মাত্রায় বেরোবে। এবং আমরা যারা আছি, আমার অত্যন্ত স্নেহভোজন এবং অত্যন্ত গৌরবের সঙ্গী সাংবাদিক সদানন্দ ভট্টাচার্য রয়েছে, সে সাহায্য করবে। আমার সঙ্গে রয়েছে মিঠুলাল চৌধুরী, তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, ফিল্ম মিডিয়া ছিল, সাংবাদিক জগতে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুরমল দাস। এই যে গুণী লোকরা সে বন্ধু হিসেবে পাবে। আমি মনে করি হাইলাকান্দি দিকে যারা উন্নত উৎকর্ষ মানে নিয়ে গেছে, এই সব লোকরাই নিয়ে গেছে। বড় একজন
বড় যে কাজের মাঝে মানুষ বড় হয়, সে কাজ করবে, কাজ করে এগিয়ে আসছে এবং তার কোনো অসুখ নেই। আপনার মধ্যে নার্ভের অসুখ না, কাজ করতে করতেই মানুষ বড় হয়। আর আমাকে কিছুক্ষণ আগে সদানন্দবর্ষে যে কথাটা বলেছে, আমি যেহেতু আমি এটা ইউটিউব মিডিয়া অনেকে শুনতে পারি, টাইম ম্যানেজমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সময় জ্ঞান, সময় যারা ব্যবহার করতে পারে না তারা কিচ্ছু করতে পারে না। অর্থাৎ সময়কে আমরা ব্যবহার করব, এই নতুন বছর নতুন ভাবে আসুক, এই নতুন বার্তা নিয়ে আসুক এবং উত্তর পূর্বাঞ্চলে সাংবাদিক জগতে জাগরণের একটা উল্লেখ্য ভূমিকা নিক, এই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। আমাকে সাহায্য করবেন। আমি 24 ইংরেজিতে আমরা মানে প্রথম দিকে পত্রিকাটা একটা সংখ্যা বের করার চেষ্টা করবো, সহযোগিতা করলে